যে ইলিশ ফাইল বলে, মানে এমন জায়গা থাকার যেখানে আসলে মানে আপনি একজনের পেছনে একজন লেগে থাকতে হবে। ইলিশ যেভাবে একটা সেট করে রাখা হয় এইভাবে করে আসলে রাতে শুতে হয়েছে আর কি। এবং আসলে এটা একটা মানে কর্দমাক্ত একটি স্বেচ্ছাতে একটা পরিবেশ, এবং রাতে যে খাবার দেওয়া হয় খিচুড়ি, সেটা আসলে খাওয়ার মতো না। এবং আপনি এটাও জেনে থাকবেন যে সেই খাবারে কিন্তু সীসাযুক্ত মানে সীসা দেওয়া হয়, সীসাযুক্ত পানি ব্যবহার করা হয় যাতে শরীর আরও বেশি নিস্তেজ হয়ে যায়। তো এরকমভাবে আসলে প্রায় 14 থেকে 16 দিন আমি আসলে ছিলাম। হ্যাঁ, যখন আসলে সেইখানে আসলে আমাদেরকে নানানভাবে নজরবন্দি করা হতো যে আমরা কখন কি করছি না করছি। ফ্যাসিবাদ শেখ হাসিনার আমলে আপনি গ্রেপ্তার হয়েছিলেন, এই ঘটনা যদি খুলে বলতেন। যেটা হচ্ছে, আমরা আসলে জুলাই আগস্ট যে আন্দোলন করেছি সেই আন্দোলনে আমাদের সবগুলো রাজনৈতিক সংগঠনগুলোই আসলে মাঠে পুরোপুরি সোচ্চার ছিল। শুধুমাত্র সেই জুলাই 36 দিনেই আন্দোলনে আমরা সোচ্চার ছিলাম তা নয়, আমরা গত 15.5 বছর ধরে আসলে লড়াই সংগ্রাম করেছি। তবে স্পেশালি যেটা হলো যে 18 আমরা যখন আবু সাইদকে হত্যা করা হলো, আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মেধাবী ছাত্র আবু সাইদকে হত্যা করা হয়, এরপরেই কিন্তু আসলে দেশব্যাপী আন্দোলন কিন্তু জোরদার হতে থাকে। তারপরে আমরা ধারাবাহিকভাবে কিন্তু প্রোগ্রাম করে গেছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি। এবং 18 তারিখে আসলে যখন আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আসলে মানে খুব বেশি আন্দোলনকে জোরদার করে, আপনি জেনে থাকবেন। এবং সেই আন্দোলনে আসলে মানে আপনার বাড়িধারা, বসুন্ধরা থেকে শুরু করে যতগুলি ইউনিভার্সিটি ছিল, স্পেশালি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এআইভি, আইইউবি, তারপর হলো যে ব্র্যাক ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড স্টেট ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা মিলে কিন্তু সেদিন রাজপথে আসলে আমরা নেমে পড়ি। এবং সেই আন্দোলনে অন্যতম যে নেতা হিসেবে ছিলেন এবং অভিভাবক হিসেবে ছিলেন একটিমাত্র পার্টির, এই পুরো আন্দোলনে যিনি চেয়ারম্যান হিসেবে যে রাজপথে ছিলেন সেটা ছিল আমার দলের মাননীয় চেয়ারম্যান জনতা ববি হাজ্জাজ। এবং জনতা ববি হাজ্জাজের কে সাথে নিয়ে স্টুডেন্টরা যেভাবে ইন্সপায়ারেশন নিয়ে সেই আন্দোলনে আসলে জোরদারভাবে আন্দোলন করে, সেটা আসলে মানে এখন বলার আর অপেক্ষা রাখে না, এত গুরুত্বপূর্ণ ছিল। এবং সেই আন্দোলনে আমি এবং আমার দলের চেয়ারম্যান জনতা ববি হাজ্জাজ সহ আমাদের দলীয় অনেক নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু গুলিবিদ্ধ হয়। এবং আমরা দেখতে পেয়েছি আমাদের সামনে কিন্তু অনেকে শহীদ হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে আহত হয়েছে এবং একসাথে গুলি খেয়েছি। সেই সময়টা আসলে কতটুকু বিদারক ছিল আসলে সেটা আসলে এখন বর্ণনা করলে হয়তো একটা গল্পের মতো মনে হয়, কিন্তু তখন নারকীয় একটা তাণ্ডব ছিল কিন্তু আমাদের জন্য। এবং সেই আন্দোলনে যখন আমরা রাজপথে ছিলাম তখন কিন্তু আসলে আমরা মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে ছিলাম। তখন কিন্তু আসলে আমাদের যে চেতনা ছিল সেই চেতনা কিন্তু আমাদের আসলে মানে আমাদের সকল ভয়কে দূর করে দিয়েছিল। এবং আমরা তখন আসলে সেটা কি আসলে বুলেট আসবে আমাদের কাছে, না আমাদের উপরে কামান চলবে, না পুলিশ আমাদের কীভাবে অত্যাচার করবে, সেটা কিন্তু আমরা আসলে বিবেচনা রাখিনি। আমাদের এক দফা ছিল যে এই ফ্যাসিবাদ হাসিনাকে আমাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। সেই লক্ষ্যে আমরা যখন ছিলাম তখন আসলে আমরা অনেকে আহত হয়েছে, শহীদ হয়েছে। তো এরই মধ্যে যখন এই আন্দোলন চলছে বেগবান, এরপর আপনি অবশ্যই জেনে থাকবেন যে 19 জুলাই কিন্তু কারফিউ জারি করা হয়। জরুরি অবস্থা যখন জারি করা হয় তখন কিন্তু আমরা আসলে আর বের হতে পারছিলাম না, আমরা রাজপথে আসলে অবস্থান নিতে পারছিলাম না। কিন্তু তারপরেও কিন্তু আমাদের ভিতরে কিন্তু সবসময় কিন্তু আসলে একটা উৎকণ্ঠা ছিলই। এবং দেখেন আসলে তৎকালীন সেই শেখ হাসিনা আসলে কি করেছে, যখন আসলে আন্দোলনে আমাদেরকে কোনোভাবে দাবিয়ে রাখতে আর পারছিল না তখন সে কারফিউ জারি করে। শেখ হাসিনা কি করেছে, তার পুলিশ বাহিনী দিয়ে কিন্তু বাড়িতে বাড়িতে যে আসলে হামলা করে এবং সেখান থেকে কিন্তু আমাদেরকে অ্যারেস্ট করা হয় যারা আমরা সংগঠক হিসেবে ছিলাম। তো তারই ধারাবাহিকতা যখন 22 জুলাই আমি আসলে আমার নামে মামলা হয়ে যায় আমার হাতিঝিল থানায় আমার নামে মামলা হয়। এবং সেটা আমি জানতাম না তখন। 24 তারিখে তারা আমাকে আসলে সাদা পোশাকে আমাকে তারা অ্যারেস্ট করে। সেটা আসলে ঘটনাটা যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আমি আসলে বাইরে গিয়েছিলাম। আসলে যখন আমরা এরকম একটি অবস্থা চলছে দেশে তখন তো আসলে যত যাই হোক কারফিউ জারি করুক আর জরুরি অবস্থা জারি করুক না কেন, আমরা আসলে আমাদের কিন্তু রাজনৈতিক যে কার্যক্রম সেগুলো কিন্তু আমাদের ধারাবাহিকভাবে করতে হয়। এবং আমার দলের চেয়ারম্যানের সাথে আমরা কন্টিনিউয়াস কিন্তু আসলে সেই ব্যাপারে যোগাযোগ করছি বিভিন্নভাবে, কীভাবে আমরা আসলে এই আন্দোলনকে আরও বেগবান করতে পারি, অবস্থান রাখতে পারি, আমাদের অবদান রাখতে পারি। এবং সব কিছু করার জন্য আসলে আমাদের কন্টিনিউয়াস যোগাযোগ আমরা আসলে করার চেষ্টা করছি। আপনি এটাও জেনে থাকবেন যে আসলে তখন কিন্তু আসলে যে ইন্টারনেট কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়, তো ফলে আসলে আমরা ওভাবে যোগাযোগ করতে পারছিলাম না এবং ফোনে আসলে কথা বলার মতো আসলে সুযোগটা ছিল না।
তো তারপরে আমরা কিন্তু আসলে দেশের বৃহৎ স্বার্থে আন্দোলনের স্বার্থে কিন্তু আসলে আমরা ঠিকই আমরা আন্দোলনকে নানা কলা কৌশলের মাধ্যমে যাতে এগিয়ে নিতে পারি সেজন্য বের হতো তো প্রায়। তো এরই মধ্যে যখন বের হয়েছে 24 তারিখ, তো 24 তারিখে যখন বের হই আমি সন্ধ্যায় যখন বাসায় ফিরতে থাকি সেই সময় আমি দেখি যে আমার বাসার কাছাকাছি বেশ কিছু লোকজন অবস্থান করছে। তো আমি আসলে তখন বুঝে উঠতে পারছিলাম যে আসলে তারা কারা এই সময়টা। তো আমি যখন কাছাকাছি যে অবস্থান করি তখন দেখি যে তারা আমাকে মানে একটা সালাম দিল আর কি, হ্যাঁ সালাম দিল আমাকে, আসসালামু আলাইকুম। আমি ওনাদের সালামে পড়ে দাঁড়ালাম, পড়ে দাঁড়িয়ে দেখি যে অনেকের গায়ে জ্যাকেট আছে পুলিশের, যেটা পুলিশ লেখা। তখন আমি আসলে তো একটু আতঙ্কিত হলাম যে আসলে তো আমাকে অ্যারেস্ট করতে তারা আসছে কিনা, এমন কিছু আমি আতঙ্কিত হলাম কিছুটা। তো এরই মধ্যে আমাকে দেখলাম যে ডানে বামে সামনে পিছনে মিলে প্রায় 25 থেকে 30 জন পুলিশ আমাকে মানে ঘেরাও করে ফেলে। হ্যাঁ, এক পর্যায়ে আমার মোবাইল তারা নিয়ে নেয় হাতে থেকে, এবং এক পর্যায়ে মোবাইল নেওয়ার পর আবার আমার ফোনের লকটাও তারা খুলতে বাধ্য করে, এবং শেষ পর্যন্ত আমি খুলতে বাধ্য হই। আসলে আমি যখন ফোন খুলি তখন আমার ফোনে আসলে দেখা গেছে যে আসলে আমি যে আন্দোলন করেছি, আমি 18 তারিখে গুলি খেয়েছি, আমি আমার পার্টির চেয়ারম্যান জনতা ববি হাজরা সহ অন্য এবং বক্তব্য দিয়েছি, সব রেকর্ড কিন্তু আছে। এবং আমার যে দীর্ঘ বছরের রাজনীতির যত হিস্ট্রি আছে আমার ফোনই কিন্তু ম্যাক্সিমাম ছিল। তো তখন আমার ফোন যখন তারা ওপেন করে তখন তো আসলে তারা আর এক মুহূর্ত আমাকে দ্বিধা করে নিয়ে অ্যারেস্ট করতে। এবং তার আগে আপনার মজার বিষয় যদি বলতে চাই, সেটা হচ্ছে আমি যখন আসলে আমাকে বলা হচ্ছিল আপনার কোথায় যাচ্ছেন, আমি বলছি বাসায় যাচ্ছি। পরে আমাকে একটি ছবি, তাদের ফোন থেকে আমাকে একটা ছবি দেখিয়ে দেওয়া বলা হয়, এটা কি আপনি? আমি ছবিটা দেখলাম যে আসলে যে 18 তারিখে যে আসলে আমরা ওই যে রামপুরা আন্দোলন করছিলাম সেইখানে হয়তো বা আই থিঙ্ক ড্রোন শটের কোনো একটি ছবি সংগ্রহ করা হয়। তো সেই ছবিটা আমাকে যখন দেখানো হয় আমি আসলে অস্বীকার করার সুযোগ আমার ছিল না। তো এরপরে আমার ফোন থেকে যখন তারা আবার দেখে তখন তো আসলে শতভাগ নিশ্চিত হয়েই গেল। তখন আমাকে আসলে ধরে নিয়ে গেল এবং আমাকে সামনে পিছনে অনেকগুলো মোটরসাইকেল করে আমাকে মোটরসাইকেলের মাঝখানে বসি আমাকে হাতিঝিল থানায় নিয়ে গেল। সো আমার তখন আসলে নিরুপায় ছিলাম আসলে যে আসলে কী করা যাবে। দেশে যখন এমন একটি ক্রান্তিকাল চলছে, যখন একটি যুদ্ধ চলছে দেশে, যুদ্ধরত অবস্থায় আসলে ওই সময়টা অ্যারেস্ট হওয়া মানে আসলে সত্যিকার অর্থে অনেক কিছু ভয়ানক ছিল। এবং আমি তো আসলে আনুমানিক সন্ধ্যায় 7টার সময় অ্যারেস্ট হই। রাত যখন প্রায় 11:30 বাজে বা আই থিঙ্ক 12টা বাজতে পারে এমন একটা সময় থানায় যখন ওসি আসে, সো আমরা যে কতজন অ্যারেস্ট হয়েছিলাম তো সবাইকে ওসি রুমে নিয়ে যাওয়া হয়। তো ওসি রুমে যখন নিয়ে যাওয়া হয় তখন এক এক করে প্রশ্ন করায় প্রত্যেককে যে আসলে কেন কী কারণে অ্যারেস্ট করেছে। তো এরকম করতে করতে শেষ দিকে আসলে আমাকে জিজ্ঞাসা করা হয়, আমাকে জিজ্ঞেস করা হয় মানে কি, আমি যখন জাস্ট ওসির সামনে ফেস করি তখন পাশের অন্যান্য যে এসআইরা ছিল ওই সময়ের ওই অপারেশনের দায়িত্ব যারা ছিলেন, তো তারা আমাকে বলল যে এই পর্যন্ত যাদেরকে আমরা অত্র অঞ্চল থেকে অ্যারেস্ট করেছি এ হলো মহানায়ক, এবং উনি মানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সে গুলি খেয়েছে। তো এরকমভাবে প্রত্যেকটা এসআই বা যারা অপারেশনে ছিল সবাই আমার বিরুদ্ধে আসলে কথা বলছে। তো আমি আসলে নিজে থেকে কিছু বলার সুযোগই পাচ্ছিলাম না। তো আর কি করার, তো ঠিক আছে এভাবে পরে আমাকে আবারও মানে যে হাজতে, থানার হাজতে আমাকে বন্দি করা হলো। সো আসলে নির্গুম রাত, আসলে খুব চিন্তা করছি যে আসলে আমি কি আজও কি ছাড়া পাবো, আর যদি যেহেতু আমি অ্যারেস্ট হয়ে গেছি আসলে কি হবে, হ্যাঁ আন্দোলনটা আসলে কোন দিকে যাবে বা আমার আসলে কি হবে, খুব একটি শঙ্কার মধ্যে আসলে আমার সারাটা রাত কাটে। এবং সকাল যখন হয়, সকাল হলেই আমাকে দেখা যায় আবার পরবর্তীতে মানে থানার দোতলা উঠে ফিঙ্গার নেওয়া হয়, আমার আইলিশ নেওয়া হয়, আমার যাবতীয় তথ্যাপত্তি যা দরকার হয় সব কিছু তারা লিপিবদ্ধ করে সংগ্রহ করে। ঠিক যখন 11:30 থেকে 12টা হবে আনুমানিক সময়, আমি দেখি যে থানার সামনে একটি প্রিজন ভ্যান চলে আসে। এবং প্রিজন ভ্যান যখন আসে দেখি যে থানার সামনে উৎসুক জনতা কিন্তু অপেক্ষা করছে বা দেখছে। তো তখন আসলে আবারও হ্যান্ডকাপ যখন পরানো হয়, আসলে সেটা আসলে আমার জন্য প্রথমবার এরকম হ্যান্ডকাপ পরা। যদি আমি এ দলের রাজনীতি করতে যে আসলে অ্যারেস্ট 2017 সালে আমি অ্যারেস্ট হয়েছি, তখন আসলে হ্যান্ডকাপ পরানো হয়নি। কিন্তু এইবার পড়ানো যখন হয় আমি দেখলাম উৎসুক জনতা তাকিয়ে আছে। আসলে যখন গাড়িতে উঠছে আসলে তখন নিজের কাছে খুব ছোট লাগছিল, কিন্তু পাশাপাশি এটাও আমি মনে করছিলাম যে আমার কি অপরাধ, আমি তো কোনো অপরাধ করি নাই, তাহলে আমাকে কেন আজকে এরকম হেনস্থা করা হচ্ছে। হ্যাঁ, তো আমার তখন অপরাধটা কী ছিল, যে আমি এই ফেসিবাদ হটানোর জন্য নেতৃত্ব দিয়েছি, এই ফেসিবাদ যাতে এদেশে নির্মূল হয় সেই জন্য আমি আত্মত্যাগ করার প্রয়াস ছিল আমার। আমি সেখান থেকে সর্বোচ্চ পরিমাণ ভূমিকা রাখার চেষ্টা করেছি দেশের স্বার্থে, দেশপ্রেম করতে গিয়ে উদ্বুদ্ধ হয়ে আজকে আমি অ্যারেস্ট হয়েছি। তো তখন আসলে আর নিজেকে ছোট মনে করিনি, কারণ আমি আসলে কোনো অপরাধ করিনি।
হ্যাঁ, আমি দেশের জন্য কাজ করতে গিয়ে দেশের স্বার্থে যখন আমি এগিয়ে আসছি, তখন তারা আমাকে মনে করেছে আমি তাদের জন্য থ্রেট। যখন এই থ্রেট আমাকে মনে করেছে, তখন তারা আমাকে অ্যারেস্ট করেছে। মামলা হয়েছে আমার নামে 22 তারিখে, অ্যারেস্ট করতে পেরেছে আমাকে 24 তারিখে তারা। যাই হোক, তো আমি ফাইনালিতে যখন গাড়িতে উঠি প্রিজন ভ্যানে, তো আসলে প্রিজন ভ্যানে আসলে এত লোকজন ছিল যে আসলে আমাদের আসলে দম ফেলানোর মতো অবস্থা ছিল না। তো এরই মধ্যে দেখলাম যে আসলে প্রিজন ভ্যান যাচ্ছে, যেতে যেতে এক পর্যায়ে দেখলাম যে ডিবি অফিসে গেল, মিন্টু রোডে। ডিবি অফিসে যে সেখানে আমাদেরকে আবার নামানো হলো। সেখানে নিয়ে তো আমাদেরকে নানান জিজ্ঞাসাবাদ করছে, হ্যাঁ, যে তোমরা এই যে অ্যারেস্ট হয়েছ, তোমরা তো এখন আর ছাড়া পাবা না। হ্যাঁ, তোমরা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে, এখন তো আর কোনোদিনও নেতৃত্ব দিতে পারবা না, কোনোদিন আর বাড়ি ফিরে যেতে পারবা না। নানানভাবে আসলে কথ্য ভাষায় আমাদেরকে আসলে মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করেছে, কিছুটা শারীরিকভাবে করারও চেষ্টা করেছে। তো আসলে ওই সময়টা এমন ছিল যে আসলে আর আশা আমি আর পাইনি যে আসলে কোনোদিন হয়তো বা কি আর বাসায় ফিরে যেতে পারবো কিনা, আমি আমার মায়ের কোলে ফিরে যেতে পারবো কিনা, সেরকম একটা আশঙ্কা কিন্তু আমার মধ্যে ছিল। তো এরই মধ্যে যখন আসলে সেইখানে বেশ সময় রাখার পর এরপরে নেওয়া হলো আপনার আমাদের যে আদালতে নেওয়া হয়, হ্যাঁ, আর আদালতে গারদে নেওয়া হয়। সেইখানে তো আসলে যে পরিবেশ আমাদেরকে, আমি তো আসলে সারা রাত আসলে নির্ঘুম যেমন ছিলাম, একই সাথে না খাওয়াও কিন্তু ছিলাম। আসলে মানে সেগুলো আসলে আর কাজ করছিল না, ঘুমও কাজ করছিল না, মানে যে পেটের ক্ষুধা সেটাও আর কাজ করছিল না, তখন এমন একটা অবস্থা চলছে। তো যখন আমাদের ইতে নেওয়া হয়, মানে আদালতে নেওয়া হয়, আদালতে নেওয়ার পর সেইখানেও আসলে নানান রকমের জিজ্ঞাসাবাদ, সেখানে অনেক কিছু করা হয়। তো ওখানে যেই কাজগুলো করতে হয় ফর্মালিটি, সেই কাজগুলো করা হয়। এরপরে এক পর্যায়ে তো ওখানে থেকে মানে প্রায় হয়তো বা 4টার দিকে হবে আনুমানিক, তখন তো ঘড়ি মোবাইল কিছুই সাথে নেই। তখন নিয়ে যাওয়া হলো আমাকে সেই কেন্দ্রীয় কারাগার, যেটা আপনার কেরানীগঞ্জ, হ্যাঁ, নেওয়া হয়। সেইখানে নিয়ে তো আসলে আমাদেরকে রাখা হয় এমন একটি, যেটা হলো আমদানি, জেনে থাকবেন হয়তো শব্দটা। প্রথম যখন একজন কে অ্যারেস্ট করানো হয়, আমদানিতে রাখা হয়। তো আমদানিতে আসলে 70 থেকে 80 জনের আসলে ক্যাপাসিটি হয়, কিন্তু সেই জায়গায় আমরা প্রায় 150 লোক অ্যাট এ টাইমে আমাদেরকে অ্যারেস্ট করা হয়। বাংলাদেশ, বিশেষ করে ঢাকার বিভিন্ন থানা থেকে যারা আন্দোলনে পুরোপুরি নেতৃত্ব দিয়েছে, অথবা যারা মানে মিটিং মিছিলে ছিল, তাদেরকে অ্যারেস্ট করা হয়। তো সেইখানে আসলে ছিলাম, এবং আসলে সেখানে এমন একটি অবস্থায়, অনেক সময় এটা শুনে থাকবেন শব্দটা, যে ইলিশ ফাইল বলে, মানে এমন জায়গা থাকার যেখানে আসলে মানে আপনি একজনের পেছনে একজন লেগে থাকতে হবে। ইলিশ যেভাবে একটা সেট করে রাখা হয়, এইভাবে করে আসলে রাতে শুতে হয়েছে আর কি। এবং আসলে এটা একটা মানে কর্দমাক্ত একটি স্বেচ্ছাতে একটা পরিবেশ, এবং রাতে যে খাবার দেওয়া হয় খিচুড়ি, সেটা আসলে খাওয়ার মতো না। এবং আপনি এটাও জেনে থাকবেন যে সেই খাবারে কিন্তু সীসাযুক্ত মানে সীসা দেওয়া হয়, সীসাযুক্ত পানি ব্যবহার করা হয়, যাতে শরীর আরও বেশি নিস্তেজ হয়ে যায়। তো এরকমভাবে আসলে প্রায় 14 থেকে 16 দিন আমি আসলে ছিলাম। হ্যাঁ, যখন আসলে সেইখানে আসলে আমাদেরকে নানানভাবে নজরবন্দি করা হতো, যে আমরা কখন কি করছি না করছি সব কিছু। এবং সাধারণত যেটা জেলে হতো, যে আপনার একটা যোগাযোগের ব্যবস্থা থাকতো, কিন্তু এই আন্দোলনে যারা আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদেরকে আসলে সেই জায়গায় মানে আপনার ওই যোগাযোগ করার কোনো ব্যবস্থা করা হয়নি। আমাদের কাছে কেউ সাক্ষাৎ করতে পারতো না, এবং ফোনে একটি কথা বলার সুযোগ থাকতো সপ্তাহে, সেটাও কিন্তু আমরা আসলে তখন পারিনি। তো এরকমভাবে যখন চলছে, ঠিক এরই মধ্যে যখন আমরা বেশ কিছুদিন আমাদের যাচ্ছে, এর মধ্যে হঠাৎ করে আমাদের কিন্তু চালান চলে আসতো। চালান কি, যে আমরা এখানে যারা আছি, এখানে আসলে এই পরিমাণ আসলে ঢাকার কেন্দ্রীয় কারাগারে অ্যারেস্ট হচ্ছিলাম, যে আসলে সেখানে আর জায়গা হচ্ছিল না। তো জায়গার সংকুলন না হওয়ার কারণে এখান থেকে পরবর্তীতে নেওয়া হয় কাশিমপুর, চালান নেওয়া হতো। তো সেটা আমাদের জন্য একটু বিদারক ছিল, হৃদয় বিদারক ছিল, এই জন্য যে কারণ এমনিতে তো আমরা এখানে প্রত্যেকের জায়গা খুব অসহায়, তার মধ্য দিয়ে আমাদের যতটুকু পরিস্থিতি ঘটেছে, সেই জায়গা থেকে যখন একটা দুইজন ভাইদেরকে যখন নেওয়া হয়, জেল পার্টনারদেরকে নিয়ে যাওয়া হয়, তখন আসলে আমাদের খুব খারাপ লাগতো। তো এইভাবে করে আসলে খাওয়া না খাওয়া মধ্য দিয়ে আসলে 14 দিন আমি সেখানে পার করি। এবং যখন ফাইনালিতে যখন 5 আগস্ট, আসলে ঘটনা আসলে অনেক বহুল, যে সংক্ষেপে যদি বলতে চাই, তো ফাইনালিতে আসলে এইভাবে করে চলছে। তো আমরা প্রতিদিনই যখন আমদানিতে লোকজন আসে, আমরা দৌড়ে গিয়ে সেখানে চেষ্টা করি নিউজ নেওয়ার জন্য। যদি আসলে আমাদেরকে আসলে একটা সার্টেন টাইম আসলে আমাদেরকে মানে আমাদের যে লক ছিল সেটা খুলে দেওয়া হতো। ম্যাক্সিমাম সময় আমরা আসলে একদম লক করে রাখা হতো আমাদের সেলগুলো। তো
তো দ্যাটস আমরা আসলে বের হতে পারতাম না, বাট তারপরে একটু সময় যখন দেওয়া হতো সেই সময়টা আমরা বের হতাম। তখন আমরা সেই আমদানিতে যারা আসতো তারা তো আসলে আগের দিন অ্যারেস্ট হতো, তারা পরের দিন আসলে আসতো। তো সেই জায়গা থেকে আমরা তাদের কাছে জানার চেষ্টা করতাম দেশের বর্তমান পরিস্থিতিটা কি, এখন কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে অবস্থানটুকু। তো আসলে অনেক সময় আমরা আসলে কিছু সত্য তথ্য পেতাম, কিছু আসলে অনেক সময় দেখা যেত আসলে অনেক রকমের ভুল তথ্য হতো। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আমরা আসলে তখন যাই পেতাম সেটাকে আমরা আসলে আমাদের জায়গায় বিশ্লেষণ করে আমরা সেগুলো চেষ্টা করতাম যে মানে অবস্থা বোঝার জন্য। তো এইভাবে করে আমাদের যখন ফাইনালি 5ই আগস্ট আসলো, তো 5ই আগস্ট আসার সময়টা আমরা যখন দুপুর থেকে মোটামুটি একটু আঁচ করতে পারছিলাম দেশের পরিস্থিতি একটু অন্যরকম। কেমন আসলে সেখানে নতুন আমদানি যারা এর আগের দিন এসেছে তাদের মাধ্যমে কিছু নিউজ আমরা পেয়েছি, এবং যারা ওখানের যারা কয়েদি থাকতো তারাও আসলে কিছু নিউজ দিত, এবং যারা কারারক্ষী ছিল তারাও তো আসলে বাহিরে যেত, তারাও আমাদেরকে আসলে যদি আসলে এটি বলা ঠিক কিনা আমি জানি না, তো তারাও আমাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করতো যে দেশে তো এমন অবস্থা হচ্ছে, অথবা তারা খবরগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করতো। তো তখন আমরা জানতে পারলাম যে 5 তারিখে যদি ঘটনাটা বলতে চাই, যে দুপুরের পর থেকেই আমরা আসলে কানা ঘষাভাবে একটু শুনতে পাচ্ছিলাম যে হাসিনার অবস্থা খুব একটা ভালো নেই। এখন কি ভালো নেই, কতটুকু ভালো নেই সেটা আসলে আমরা খুব একটা বুঝতে পারছিলাম না। যে আমরা আসলে তো যে রুমগুলোতে থাকতাম, ওয়ার্ডগুলোতে আসলে সেই ওয়ার্ডে বিশাল সাইজের আসলে সিসি লাগানো থাকতো। তো ফলে আমাদেরকে এমন সিসি লাগানো হতো আসলে প্রত্যেকের কথা, ফেস সব কিছু আসলে তারা স্পষ্ট দেখতে পারতো। ফলে আসলে আমরা খুব বেশি যে আলাপ আলোচনা করতে পারতাম তাও না, মানে আমাদের খুব বেশি সজাগ সচেতন থেকে আসলে আমাদের ওখানে চলতে হতো। তো এই অবস্থায় যখন শুনতে পেলাম যে আসলে হাসিনার অবস্থা ভালো নয়, তো আমাদের মনের মধ্যে একটু ভালো লাগতো, কিন্তু কি ভালো না, কি হতে যাচ্ছে সেটা আমরা জানতে চাই। পরবর্তীতে আস্তে আস্তে একটু একটু জানতে পেলাম যে না, ওখানে সেনাবাহিনীর প্রধান একটা বিবৃতি দিবে, এবং সেনাবাহিনী মানে হাসিনার পক্ষে নেই। ছাত্ররা আন্দোলনকে আরও বেশি জোরদার করেছে, সারা দেশের ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা এবং দেশের ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষ ঢাকাকে আসলে মানে ঘেরাও করছে, গণভবন ঘেরাও, বঙ্গভবন ঘেরাও, অর্থাৎ পুরো ঢাকামুখী অভিমুখে লং মার্চ দিচ্ছে আর কি। তো সেখান থেকে অবস্থান কি মানে আমাদের পক্ষে অনেকটা আসছে, এমন যখন অবস্থান আমরা শুনছি তখন আসলে নিজের মধ্যে একটু ভালো লাগা কাজ করছে। এরই মধ্যে আসলে যে সময়টা পার হয়েছে এই সময়টা আমরা অনেকে আলোচনা করতাম যে আমরা হয়তো বা 6 মাস আমরা ছাড়া পাবো না, 1 বছরও ছাড়া পাবো না, আদৌ ছাড়া পাবো কি না, বা আমরা আসলে অন্য কোথাও আমাদের গুম করে ফেলা হবে কি না, নানান সংখ্যায় কিন্তু আমরা দিনগুলো পার করেছি আসলে। এবং বাস্তবতায় দেখেন যে আসলে এখন যত সহজে কথাগুলো বলতে পারছি, ওই সময়টা কিন্তু আসলে এই 16 বছর সবচেয়ে চ্যালেঞ্জিং একটি সময় কিন্তু অ্যারেস্ট হয়েছিলাম। আসলে ফিরে আসার আর কোনো সম্ভাবনা তখন কিন্তু দেখতে পাচ্ছিলাম না। এরকম দানব সরকার যে আসলে মানে পড়ে যেতে পারে সেটা কিন্তু আমরা ওই সময়টা আঁচ করতে পারছিলাম না বাস্তবতায়। এবং এমন যখন অবস্থা চলছে, তো 5ই আগস্ট এরপর দুপুরের পর থেকে আরেকটু আমরা শুনতে পাচ্ছি যে না, আমাদের ছাত্রদের পক্ষে অথবা আমাদের দেশের পক্ষে কিন্তু আসলে সেনাবাহিনী কাজ করছে, অথবা হাসিনার অবস্থা কিন্তু খুব বেশি নাজুক অবস্থা হয়ে গেছে। এমন অবস্থা যখন তো আমরা আসলে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ আমরা আসলে পড়া হতো যে, সো আসরের নামাজের আগ মুহূর্তে আমরা একটু শুনতে পেলাম যে আসলে একটু নিউজ আসলো আমাদের কাছে যে হাসিনা অলরেডি পালিয়েছে। এমন একটি নিউজ আসলো যখন আমরা আসলে খুব একটা বিশ্বাসও করতে পারছিলাম না, আবার আসলে এটা কি হচ্ছে অস্পষ্ট মতো এরকম একটা অবস্থান। পরে ফাইনালিতে কোনো একটি রুমের মধ্যে একটা টিভির মানে বিটিভির মাধ্যমে স্ক্রলিং হচ্ছিল নিচে যে হাসিনা পালিয়েছে। এই যখন জিনিসটা আমরা চোখে দেখা হলো কেউ, তো তখন যখন এটা ছড়িয়ে দিল পুরো জেলখানা, তো আমরা একটা মানে চিৎকার চেঁচামেচিতে আমরা উৎসুক হয়ে গেলাম। সো ফাইনালিতে আমরা মানে শতভাগ নিশ্চিত হয়ে গেলাম যে সত্যিকার অর্থে শেখ হাসিনা পালিয়েছে। আর আমরা তো স্লোগান, মিটিং, মিছিল মানে মিছিল দিতেই থাকলাম, চিৎকার চেঁচামেচি যে পালিয়েছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, এই ধরনের স্লোগানগুলোতে কিন্তু মুখরিত হয়ে যায় পুরো জেলখানা জুড়ে। এবং এরই মধ্যে কিছুক্ষণের মধ্যেই আমার আসলে আমার যে জেলটা ছিল মেঘনা 6-2, অর্থাৎ মেঘনা রাজবন্দীদেরকে রাখা হতো, তো সেইটার 6 তলা 2 নম্বর ওয়ার্ডে মূলত আমি ছিলাম। এবং আমার ওয়ার্ডটা এমন জায়গায় ছিল যে সামনে থেকে সবগুলো বিল্ডিং এবং যে ফাঁকা মাঠ, কেরানীগঞ্জে মানে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের যেটা, সেটার কথা বলছি। তো সেখান থেকে আমি দেখতে পেলাম সব দেখা যায়। তো এই যখন আসরের পরে সময়টা হলো তখন আসলে এক পর্যায়ে দেখতে পেলাম যে জাতীয় নেতৃবৃন্দ যারা অ্যারেস্ট হয়েছিলেন তারা মাঠে,
সকল জাতীয় নেতৃবৃন্দ যারা বিভিন্ন বিএনপি অন্যান্য দলগুলোর জাতীয় নেতৃবৃন্দ যখন দেখলাম মাঠে তারা ওপেনে হাঁটছে এবং তারা তাদের পাশে কারারক্ষীরা সব গার্ড দিয়ে আসছে, তো ওই অবস্থা দেখে তো আমরা আরও বেশি খুশি হয়ে গেলাম, আরও বেশি নিশ্চিত হয়ে গেলাম যে শেখ হাসিনা পালিয়েছে। তো এক পর্যায়ে সেই সব জাতীয় নেতৃবৃন্দ আমাদেরকে নিচ থেকে হাত নাড়িয়ে আমাদেরকে শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা জানালেন, আমরা তাদেরকে জানালাম। এবং অনেক নেতৃবৃন্দ আসলে আমাদের ওয়ার্ডে এসে আমাদেরকে আশ্বস্ত করলেন যে দেশ স্বাধীন হয়ে গেছে, আর আমাদের চিন্তা করতে হবে না, আমরা সবাই ছাড়া পেয়ে যাব, জাস্ট আইনি প্রক্রিয়ার জন্য যতটুকু সময়, সেই সময়টা আমাদের একটু ধৈর্য ধরতে হবে। তো তখন আসলে আমাদের কাছে আসলে একটা ঈদের দিনের মতো লাগছিল যে 5 তারিখ ইতিমধ্যে মাগরিব সময় হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখা গেল যে আমরা জেনে নিলাম যে ফাইনালিতে আমরা ছাড়া পাবো ইনশাল্লাহ। তো আমাদের আসলে তখন তো আসলে আমাদের আর কোনো কিছুতে তোর্স হচ্ছে না, আমরা এখন চলে যাবো এমন একটা নিশ্চিত অবস্থান। তো আমাদের সবার হাসি খুশি মুখ, মানে অন্যরকম একটা ঈদের দিনের মতো, চাঁদ রাতের মতো একটা অবস্থান। এবং ইনশাল্লাহ আমরা যথারীতি সময়ের মতো করে আমরা নামাজ কালাম পড়লাম, রাতে ঘুমালাম, সকালবেলা আমরা 6 তারিখে উঠলাম যখন। তো আমাদেরকে সেদিন আমাদের মানে আমাদের যে ওয়ার্ডের মানে যে লকটা সেটা খুলে দিল। তো তখন সকালবেলা আমাদেরকে ছেড়ে দেওয়া হলো, আমাদের পুরো যে মূল বিল্ডিং গেট ছিল সেইখান থেকে ছেড়ে দেওয়া হয় সকল রাজবন্দী একসাথে। এবং আমরা সবাই মাঠে আমরা একসাথে জড়ো হই, সবাইকে আমরা দেখতে পাই। তখন আমরা আসলে প্রত্যেকের সাথে কোলাগুলি করছি, আর আমরা ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা বিনিময় করছি আর কি। মানে আমাদের হয়তো শ্যামাই ছিল না তখন খাবারের মতো বা কাউকে খাওয়ানোর মতো করে, কিন্তু ঈদের আনন্দটা কিন্তু আমাদের আসলে কারোই কমতি ছিল না, বরঞ্চ ঈদের আনন্দের চেয়েও বহুগুণ আনন্দিত আমরা সেদিন ছিলাম। আমাদের আসলে পুরো জেলখানাটা আমাদের মনে হয়েছে আমাদের নিজস্ব বাড়ি। আমরা আসলে অনেকে যারা আসলে আমাদের ঢাকা ছেড়ে আমরা যখন আমাদের মানে গ্রামগুলোতে যাই, যেমন একটা আনন্দ হয় মাঠে, সেই রকম একটা আনন্দ আমরা উপভোগ করি। তো এক পর্যায়ে আসলে আমাদেরকে এখানে আসলে অনেক কাহিনী আরও আছে, বলতে চাইলে অনেক সময় লাগবে। তো সেই জায়গায় আসলে আমাদেরকে একটা পর্যায়ে সন্ধ্যা থেকে আসলে আস্তে করে মানে ধারাবাহিকভাবে আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। এবং সন্ধ্যা ছাড়তে থাকলে এরপরে আমার আসলে মানে বের হওয়াটা হয় কেন্দ্রীয় কারাগার থেকে 6 আগস্ট রাত প্রায় 11:30টার সময়। তখন আমি দেখি যে আমার দলীয় নেতাকর্মীবৃন্দ, আমার ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, অনেক মানে আত্মীয় স্বজন সবাই কিন্তু আসলে দাঁড়িয়ে আছে আসলে কেন্দ্রীয় কারাগারের সামনে। আসলে সেই আনন্দ আসলে এটা আসলে প্রকাশ করার মতো না। হ্যাঁ, যে সময়টা আসলে অ্যারেস্ট হয়েছে আজকে, হয়তো বা খুনি শেখ হাসিনা যদি দেশ থেকে না পালাতো, এই ফ্যাসিবাদ যদি পতন না ঘটতো, আজ হয়তো আমি জেলেই থাকতাম, আজ হয়তো আসলে আমি কোন জায়গায় থাকতাম, কী অবস্থায় থাকতাম, আসলে কিন্তু অনিশ্চিত ছিলাম। জীবনের সর্বোচ্চ ঝুঁকিটা নিয়ে কিন্তু সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। আমার দলের চেয়ারম্যান জনতা ববি হাজারের নেতৃত্বে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। এবং আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট একমাত্র আমি কিন্তু অ্যারেস্ট হয়েছি। হ্যাঁ, আমার দলে অনেক নেতাকর্মীরা আসলে আহত হয়েছে, আমার ছাত্র সংগঠনের অনেক নেতাকর্মীরা এর মধ্যে কয়েকজন নিহত হয়েছে। সারা বাংলাদেশ থেকে আমার দলের সংগঠনের, ছাত্র সংগঠন, মূল সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু সেই আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখার চেষ্টা করেছি একটি ফ্যাসিবাদ সুন্দর সোনার বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে।